প্রেম রসায়নে ওগো সর্বজন প্রিয়, করিলে বিশ্বের জনে আপন আত্মীয়। 1972 সালে রসায়ন শিক্ষক প্রফুল্ল রায়ের জন্মদিনে উপহার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং লিখেছিলেন এই দুটি লাইন। খোদাই করিয়েছিলেন একটি তামার ফলকে। কবিগুরুর মতে প্রফুল্লচন্দ্র রায় বাঙালির পক্ষ থেকে গোটা বিশ্বকে আপন করে নিয়েছিলেন রসায়নের হাত ধরে। অথচ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কতজন মনে রেখেছি আমরা তার কথা। তার নাম শুধুমাত্র কলেজের নাম, সড়কের নাম হয়েই রয়ে গেছে। বাঙালি হয়েও আমরা ভুলতে বসেছি বাংলার এই শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী রসায়নবিদের কথা। চলুন আজকের পর্বে তবে কথা বলা যাক তাকে নিয়েই, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে। নমস্কার, আমাদের চ্যানেল সেকালে কালে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা ছোটবেলা থেকে ডাল্টন, রাদারফোর্ড, পাস্কেল, আর্কিমিডিস এদের নাম জানি, কিন্তু এই বাঙালি বিজ্ঞানীর নাম কতজন জানি? জানলেও তার মহত্বের কথা, তার কৃতিত্বের কথা জানি না সেভাবে। এক সময় যে বেঙ্গল কেমিক্যাল বাঁচিয়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ, ইভেন করোনা ভাইরাসের সময়ও আমরা কিন্তু রক্ষা পেয়েছি তার হাত ধরেই। সেই বেঙ্গল কেমিক্যালের সৃষ্টিকর্তার জন্মদিনটুকুও জানি না আমরা। ইংরাজি ক্যালেন্ডার তো দূরস্থ, বাংলা ক্যালেন্ডারেও কোথাও নোট করা নেই তার জন্মদিবস। 1861 সালের 2রা আগস্ট তৎকালীন যশোর জেলা, পরবর্তীকালে যেটা খুলনা জেলা হয়, তার বারুলি কুটি পাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাবা হরিশচন্দ্র ছিলেন স্থানীয় জমিদার। মাত্র 700 টাকা পুঁজি নিয়ে 1893 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের ল্যাবরেটরিতে একটি ঔষধ তৈরির কোম্পানি চালু করেছিলেন। 1901 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে পরিচিতি পায় সেটি। এটিই ছিল কিন্তু ভারতের প্রথম জাতীয় ঔষধ তৈরির কোম্পানি। এটি প্রথম ভারতীয় কোম্পানি যেখানে বিভিন্ন কেমিক্যাল ঔষধ এবং বাড়িতে ব্যবহারের নানান সামগ্রী তৈরি করা হতো, যার বেশিরভাগই তৈরি হতো স্বদেশি পদ্ধতিতে এবং আমাদের দেশে তৈরি হওয়া সামগ্রী ব্যবহার করে। 1926 সালে বেঙ্গল কেমিক্যাল প্রায় 1400 দেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করে। বেঙ্গল কেমিক্যালের তৈরি ঔষধের দাম কম হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে একসময় ব্যাপক চল ছিল। কমিশন নেই, তাই একালের ডাক্তারবাবুরা ভুলেও আর এসব ওষুধ লেখেন না। আজও বেঙ্গলের ন্যাপথলিন, ফিনাইলের কোনো বিকল্প নেই। পৃথিবীর বিখ্যাত রসায়নবিদ হয়েও হয়েছিলেন ব্যবসাদার। বাঙালিদের ব্যবসা বাণিজ্যে স্বাবলম্বী করে তুলতে, বাঙালির মর্যাদা রক্ষা করতে গবেষণাগারে ব্যস্ত থেকেও স্বদেশি ভাবধারায় এদেশীয় ঔষধ শিল্পের অগ্রদূত হয়েছিলেন তিনি। বেঙ্গল কেমিক্যাল গড়ে তুলে দেখিয়েছিলেন এটাও সম্ভব। প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল পটারি, বেঙ্গল কেমিক্যাল, এমনকি আজকের খুলনা টেক্সটাইল মিলও তার হাতেই গড়া। করোনার সময় হাইড্রোক্সিক্লোরোকুইন গোটা বিশ্বের কাছে হয়ে উঠেছিল ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এটাও কিন্তু বেঙ্গল কেমিক্যালেরই প্রোডাক্ট। তবে 60-এর দশকের শেষ দিকে এই কোম্পানি আর্থিক সংকটের মুখোমুখি হয়। 1980 সালে এর জাতীয়করণ হয় এবং 2014 সালে কারখানার 10 একর জমি বিক্রি করে দেওয়া হয়। আর এখানেই বাইপাসের ওপর রাজকীয় মানি স্কোয়ার শপিং মল তৈরি হয়েছে। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে প্রফুল্লচন্দ্র কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর তিনি গুরুতর রক্ত আমাশায় আক্রান্ত হয়েছিলেন। 2 বছর পড়াশোনা বন্ধ থাকে। 1876 সালে অ্যালবার্ট স্কুলে ভর্তি হন তিনি এবং 1878 সালে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু তারপরেও শিক্ষকরা সন্তুষ্ট ছিলেন না তিনি বৃত্তি পাননি বলে। কিন্তু প্রফুল্লচন্দ্র নিজে কিন্তু নিরাশ হননি। তিনি বিশ্বাস করতেন পরীক্ষার নম্বরই মানুষের জীবনের শেষ কথা নয়। যারা পরীক্ষায় ভালো করেছে তারা অনেকেই পরবর্তী জীবনে লোকচক্ষুর আড়ালে চলে গেছে। জীবনের সাফল্যের জন্য স্থির লক্ষ্য এবং সুষ্ঠুভাবে অধ্যবসায়ের সঙ্গে শিক্ষা লাভ অনেক বেশি ফলপ্রদ।
লন্ডন থেকে ডক্টরেট লাভ করেন তিনি এবং দেশে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। 1837 সাল থেকে আমৃত্যু প্রফেসর ইমেরিটাস হিসাবে তিনি দায়িত্ব পালন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়েই। তার শিক্ষকতা জীবন সঠিক অর্থেই শেষ হয়নি কখনোই। একবার রসায়ন ক্লাসে এক ছাত্র হাড় দিয়ে তন্ত্র সাধনার কথা বলতেই তিনি ছাত্রদের সামনেই এক টুকরো হাড় হাতে নিয়ে বুনসেন বার্নারে পুড়িয়ে নিজের মুখে পুড়ে ফেলেন। বললেন, এটা ক্যালসিয়াম ফসফেট ছাড়া আর কিছুই নয়। সেটা কোন প্রাণের হাড় তাও আর চেনার উপায় নেই। রসায়ন দিয়ে শুধুমাত্র রসায়ন শিক্ষাই নয়, ছাত্রদের মনের ধর্মান্ধতার মূল উপড়ে ফেলেছিলেন তিনি। পিএইচডি ডিগ্রি লাভ করে তিনি দেশের বাড়িতে ভেষজ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। সেখান থেকেই বেঙ্গল কেমিক্যালের চিন্তা তার মাথায় এসেছিল। 1895 সালে তিনি যুগান্তকারী কাজ করেছিলেন। আবিষ্কার করেছিলেন মার্কারি নাইট্রেট এবং মার্কিউরাস নাইট্রেট। এছাড়াও তিনি জীবনে মোট 12টি যৌগিক লবণ এবং 5টা থায়ো এস্টার আবিষ্কার করেন। পারদ এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এই যৌগ তিনি তৈরি করেছিলেন। তাকে বলা হতো বিজ্ঞানীদের বিজ্ঞানী। তার কৃতি ছাত্রদের মধ্যে মেঘনাথ সাহা, হেমেন্দ্র কুমার সেন থেকে শুরু করে রাজেন্দ্রলাল দত্ত, অসীম চ্যাটার্জি কে না ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলতেন, আমি বৈজ্ঞানিকের দলে বৈজ্ঞানিক, ব্যবসায়ীর সমাজে ব্যবসায়ী, গ্রাম সেবকদের সাথে গ্রাম সেবক, আর অর্থনীতিবিদদের মহলে অর্থনীতিজ্ঞ। সত্যিকারের অর্থেই তিনি তাই ছিলেন। 1944 সালের 16 জুন মৃত্যু হয় তার। কিন্তু তিনি তার গোটা জীবন দশায় ডিগ্রি প্রিয়, চাকরিপ্রিয় বাঙালিকে জাগানোর চেষ্টা করে গেছিলেন। তিনি বলতেন, বাঙালি আলস্যের নিদ্রায় সুখের স্বপ্ন দেখে, বুদ্ধির অহংকারে অন্ধ হইয়া জীবন সংগ্রামে ফাঁকি দেয়। ফলে বাঙালি সকল দিকের সকল ক্ষেত্র হইতে পরাজিত হইয়া পশ্চাৎপদ হইতেছে। মারোয়ারি, ভাটিয়া, দিল্লিওয়ালারা ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্র করতলগত করিতেছে, আর আমরা বাঙালিরা তাদের হিসাব লিখিয়া মাস মাহিনা লইয়া পরমানন্দে কলম পিষিতেছি। অতীতের দিকে ঘুরে দাঁড়ালেই দেখা মেলে এমন সব মানুষের, যারা বাংলাকে অগ্রগতির শিখরে পৌঁছে দিয়েছিলেন, বিশ্বের দরবারে সেরার সেরা করেছিলেন। কিন্তু আজ কি দশা তাদের এই সোনার বাংলার? কোথায় গেল তাদের পদচিহ্ন আজ? বাঙালি কি পারবে আবার সেই হারানো গৌরা ফিরিয়ে আনতে, আবার সেরার সেরা হতে? কি মনে হয় কমেন্টে জানান। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে।